আগস্টের 15 তারিখ থেকে কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগ লা লিগা স্টার্ট হতে যাচ্ছে। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল, ম্যান সিটি, এই ক্লাবগুলোর কিন্তু এখন মানে তোড়জোড় শুরু হয়ে গেল যে খেলোয়াড়গুলোকে কিভাবে তারা দলের মধ্যে অন্তর্ভুক্ত করবে এবং নতুন সিজনে কিভাবে তারা স্টার্ট করবে। সব থেকে বড় মাথা ব্যথা সেটা আমাদের ক্লাব বার্সেলোনার। তারা আসলে মানে খেলোয়াড় 3টে সাইনিং করানোর পরে শুধু সাইনিং করাইলেই যে শেষ হয়ে যায় তা না, এই খেলোয়াড়গুলোকে কিন্তু আসলে রেজিস্ট্রেশন করাতে হয়, তাদেরকে দলের সাথে চুক্তিবদ্ধ করে স্থায়িত্বের যেটা আপনার দলিল বলেন রেজিস্ট্রেশন করিয়ে রাখা, এটা কিন্তু একটা বড় একটা ব্যাপার। কারণ খেলোয়াড়কে যদি রেজিস্ট্রেশন করাতে না পারে, রেজিস্ট্রেশন করাতে না পারলে ওই খেলোয়াড়টা আবার একটা ঝামেলার মধ্যে পড়তে হয়। ওদিক থেকে একটা লম্বা ঝামেলার মধ্যে কিন্তু কিন্তু পড়তে হয়েছিল ড্যানিয়েল মোর রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয়টা নিয়ে। এখন সব থেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে বার্সেলোনা খেলোয়াড় সেল করবে। সেল করার মতন যে খেলোয়াড় বার্সেলোনা দলের মধ্যে ওইরকম নাই। কারণ সেল করতে হলে যে মূল খেলোয়াড় যেগুলো আছে ওগুলাকেই সেল করতে হবে, কিন্তু বার্সেলোনা তো আর এই মুহূর্তে না আনসু না আপনার এই যে প্যাদ্রিকে সেল করতে পারবে, না গাভিকে সেল করতে পারবে, না লামিন ইয়ামালকে সেল করতে পারবে। তাদেরকে তো আসলে সেল করা পসিবল না। কিন্তু বার্সেলোনার ব্যাকআপ যেই খেলোয়াড়গুলো আছে, ক্রিস্টিয়ানসন কিন্তু একটা ব্যাকআপ খেলোয়াড় হিসেবে তাকে সেল করে দেওয়ার একটা ব্যাপার স্যাপার ছিল। শেষ মুহূর্তে এখনো পর্যন্ত তার সেল করার যে বিষয়টা এটা কিন্তু প্রপারলি আর হচ্ছে না। খুব সম্ভবত সে থাকিয়ে যাচ্ছে বার্সেলোনার মধ্যে। রোনাল্ড আরাউহো, তাকেও তো সেল করার কোনো ধরনের কোনো অপশন নাই। কারণ তার মতন একটা ডেডিকেটেড খেলোয়াড় এবং ক্যাপ্টেন হিসেবে বার্সেলোনা হিসেবে থাকে সে, তাকেও তো সেল করার কোনো অবকাশ নাই বার্সেলোনা। কিন্তু এই জায়গার মধ্যে কি করবে বার্সেলোনা, অনেক মার প্যাচের মধ্যেই আছে। বার্সেলোনা আনসু ফাতিকে সেল করে দিল, এটা ঠিক আছে ভাই, তুমি চলে যাও, তোমাকে আমরা অনেক দিন ধরেই দেখে আসতেছি, অনেক দিন ধরেই তোমাকে সার্ভিস দিয়ে আসতেছি, তোমার আর আমাদের দরকার নাই। তাকে আসলে আপনার এই যে মোনাকোতে পাঠায় দেওয়া হয়েছে। এর পরবর্তীতে বার্সেলোনা এখন যে ব্যাপারটা টার স্টেগানের সাথে বার্সেলোনার খেলোয়াড়দের বা ম্যানেজমেন্টের জন গার্সিয়ারকে নিয়ে আসলে টার স্টেগান হিডেনে যে একটা ওয়ার্ড চলতেছে, এটাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার স্যাপার। টার স্টেগানকে সেল করে দেওয়ার জন্য চাচ্ছিল, বাট তার ইগুর কারণে কিন্তু সে সেটা করতে দিচ্ছে না। কিন্তু দিন শেষে তো ক্লাবই বড়, একটা খেলোয়াড়ের কাছ থেকে একটা ক্লাব অবশ্যই বড়, সেটাই আসলে আমাদের ভাবতে হবে। আজকে কিন্তু বার্সেলোনার একটা ম্যাচ আছে, ফ্রেন্ডলি ম্যাচ, যেটা দক্ষিণ কোরিয়ার একটা ক্লাবের সাথে। বিকাল 5টায় ম্যাচটা অনুষ্ঠিত হবে এবং এটা আসলে দেখার জন্য ওয়েট করে আছি যে প্রি সিজনের পরের ম্যাচটা আসলে কেমন হবে। প্রথম ম্যাচে তো অসাধারণ রেজাল্ট আমরা পেয়েছিলাম। লামিন ইয়ামাল খেলেছিল, পেদ্রো ফার্নান্দেস নতুন ইয়ংস্টার, লা মাসিয়ান প্রোডাক্ট। লামিন ইয়ামালের পরবর্তীতে আরো একটা ইয়ং ট্যালেন্টকে আমরা পাইছি যে লা মাসিয়ান। তো এগুলা ইন্টারেস্টিং, বাট আমাদের তো কিছু মানে স্পেস তৈরি করতে হবে খেলোয়াড় বেচা কেনা। বার্সেলোনা খেলোয়াড় কখন বেচছে লাস্ট, তারা তো সেভাবে কোনো কিছুই জানে না। কারণ বার্সেলোনার তেমন পরিস্থিতি ছিল না যে খেলোয়াড় বেচে দিতে হবে বা খেলোয়াড়, বার্সেলোনা ফিনান্সিয়ালি এত ডাউন ছিল কারণ বার্সেলোনাকে খেলোয়াড় যেগুলো আছে এগুলো দিয়েও কিন্তু কাজ চালাইতে হয়েছে এবং এবং তাদেরকে দলের মধ্যে প্রপারলি স্থান দিয়ে কিন্তু দলটাকে আরো স্ট্রং এবং স্টাবলিশ করতে হয়েছে। অনেক গুঞ্জন শোনা যাচ্ছে যে রবার্ট লেভানডস্কিকে সেল করে দেবে। আসলে রবার্ট লেভানডস্কি এখন যদি বার্সেলোনা ছেড়ে চলে যায় তাহলে এটা বার্সেলোনার তো মানে অনেক বড় একটা ধোঁয়াশা তৈরি হয়ে যাবে এবং বার্সেলোনা এই জিনিসটা ভুলেও করবে না। কারণ ইতিমধ্যে বার্সেলোনা তার সাথে চুক্তি নবায়ন করে ফেলেছে 2027-28 সাল পর্যন্ত। এটা আসলে পসিবল না, কারণ রবার্ট লেভানডস্কি বুড়ো বয়সে এসেও কিন্তু সে তার ক্যারিয়ারের বেস্ট পিক টাইমের খেলার মতন খেলতেছে, অসাধারণ, এটা জাস্ট অকল্পনীয়। তো এইটার জন্য আসলে ভোগান্তিতে পড়লেও পড়তে পারে কিছুটা, কারণ রেজিস্ট্রেশন করানো একটা চাপ, সিজনের মাঝখানে এসে আবার খেলোয়াড়টাকে রেজিস্ট্রেশন করানো একটা প্যারা থাকে। এটা আসলে ডানি আলমোর ক্ষেত্রে খুব বাজেভাবে ফেস করতে হয়েছে, এটা আমরা দেখেছিলাম। তবে দেখা যাক সামনে কি হতে যাচ্ছে। কিন্তু রিয়াল মাদ্রিদ যেই ব্যাপারটা, এটা আমাদের কাছে ইন্টারেস্টিং, কারণ ভিনিসিয়াস জুনিয়র এবং কিলিয়ান এমবাপ্পের যে একটা হিডেন ওয়ার চলতেছে, স্টারডমের একটা ব্যাপার স্যাপার এবং আপনার এই যে প্লেয়ারের স্যালারি সংক্রান্ত একটা বিষয়, এই বিষয়টা আসলে অনেক বেশি মিডিয়া হাইফে তুলে রাখছে যে দুইজনের মধ্যে কে আসলে রিয়াল মাদ্রিদের জেনুইন
জেনুইন পোস্টার বয়। রিয়াল মাদ্রিদের পোস্টার বয় কিলিয়ান এমবাপ্পে নাকি ভিনিসিয়াস জুনিয়র, এটাতে কিন্তু অনেক মিডিয়াগিরি চলতেছে, যেখানে কিছু মিডিয়া ভিনিসিয়াস জুনিয়রকে প্রায়োরিটি দিচ্ছে, কিছু মিডিয়া কিলিয়ান এমবাপ্পেকে প্রায়োরিটি দিচ্ছে। তাহলে এই জিনিসটাতে আসলে অনেক ধরনের পলিটিক্যাল একটা ইস্যু চলে আসছে, মিডিয়া সংক্রান্ত ইস্যু, যার কারণে কিন্তু রিয়াল মাদ্রিদও বিভ্রান্তির মধ্যেই পড়ে গেছে। তবে আরো একটা পয়েন্ট, সেটা হচ্ছে যে লিভারপুল তো এই সিজনের মধ্যে সব থেকে বড় রদ বদলটা কিন্তু মানে লিভারপুলই করছে, কারণ ট্রান্সফার মার্কেটের মধ্যে খুবই ধুমধমা রমরমা কিন্তু তারা দল বদলের মধ্যে খেলোয়াড় সাইনিং করেছে, পুরো দলটাকে ঢালাও ভাবে সাজাই, দলের মধ্যে একটা নতুন পরিবেশ কিন্তু আপনার এই যে লিভারপুলের কোচ এটা করছে। এখন সব থেকে বড় কথা হচ্ছে যে লিভারপুল এত বড় ইনভেস্টমেন্ট, এত বড় রদ বদল খেলোয়াড়দের, তারা কি সাকসেস হতে পারবে কিনা, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। কারণ এত বড় ধরনের বাজি খেলতে যাচ্ছে লিভারপুল সামনের সিজনে, 2025-26 সিজনকে কেন্দ্র করে। দেখা যাক সেটা কতটুকু ইফেক্টিভ হতে পারে। ম্যান সিটি তাদের হয়তোবা লাস্ট কয়েক মৌসুমের মধ্যে সব থেকে বাজে মৌসুমটা কাটাইছে হয়তোবা 24-25-এর মধ্যে, কারণ ম্যান সিটি পেপ গার্দিওলা কখনোই তো চাইবে না লিভারপুলের কাছে আবারও লিগ টাইটেল ছেড়ে দিতে। ম্যান সিটিকে যতদিন পর্যন্ত সে নেতৃত্ব দিবে ততদিন পর্যন্ত সে চাইবে যে আবারও পিক টাইমের মধ্যে রাখা, কারণ এখনো পর্যন্ত ম্যান সিটি সব থেকে সাকসেসফুল কোচের মধ্যে পেপ গার্দিওলার আশেপাশে কোনো কোচ নাই। কারণ পেপ গার্দিওলা ম্যান সিটিকে অন্য লেভেলে নিয়ে গেছে, কারণ আমরা সেটা দেখেছি, ফিল করে আসছি এবং উপভোগ করে আসতেছি যে পেপ গার্দিওলা কিভাবে ম্যান সিটির পরিবর্তন করে দিয়েছে। রদ বদল এই জায়গার মধ্যেই হচ্ছে পেপ গার্দিওলা, লিভারপুলের যেটা ব্যাপার সেবার ম্যান সিটি, লুইস দিয়াস লিভারপুল ছেড়ে বায়ার্নে চলে আসার একটা ব্যাপক গুঞ্জন, সেটা কতটুকু ভ্যালিড এটাও একটা মানে ইন্টারেস্টিং পার্ট হতে যাচ্ছে উভয় ক্লাবের জন্য। বায়ার্ন মিউনিখ লিভারপুলের সাথে খেলোয়াড় আদান প্রদান এবং লুইস দিয়াস এই মুহূর্তে যেগুলো করতেছে, এবং তার রদ বদল বার্সেলোনার সাথে একটা ব্যাপার স্যাপার ছিল, সে খেলোয়াড় হিসেবে যথেষ্ট ক্যাপাবল খেলোয়াড়, সে প্রত্যেক দলে খেলার অবশ্যই যোগ্যতা রাখে, কিন্তু বলা যাচ্ছে না লিভারপুলের মধ্যে কতটুকু সাকসেস ছিল এবং আদার্স ক্লাবে যায় কতটুকু সাকসেস হবে, এটা কিন্তু আসলে বলা যায় না। কারণ অনেক সময় দেখা যায় ক্লাব পরিবর্তন হওয়ার পরে খেলোয়াড়দের ফর্মের মধ্যেও কিন্তু ধামাচাপা পড়ে আসে। তবে বায়ার্ন মিউনিখের মতন একটা ক্লাবের মধ্যে যাওয়া সেটাও একটা পজিটিভ দিক, কারণ আমরা সেটা দেখেছিলাম, হ্যারি কেইন সে টটনহাম ছেড়ে বায়ার্ন মিউনিখে গিয়েছিল, ওইখানে তার ক্যারিয়ারের একটা দৃষ্টান্তমূলক জার্নি সে ওখানে স্টার্ট করছে। লুইস দিয়াজও হয়তো বা সেভাবে আগাচ্ছে, তবে দেখা যাক বাকিটা কি হয়। কিন্তু আলেকজান্ডার ইসহাককে যে সাইনিং করানোর ব্যাপারটা লিভারপুলে, এই জিনিসটাও আরো বেশি ইন্টারেস্টিং। এই দলটার মধ্যে এমন পরিবর্তন করা হচ্ছে, আলেকজান্ডার ইসহাক, তার পরবর্তীতে নতুন নতুন খেলোয়াড়ের আগমন, এবং শেষ পর্যন্ত নিউ ক্যাসেল থেকে আলেকজান্ডার ইসহাককে দলের মধ্যে ভিড়ানোর 120 মিলিয়ন বা 90 মিলিয়নের একটা বিট নিয়ে আলোচনা হচ্ছে, এবং আলেকজান্ডার ইসহাকও চাচ্ছে যে লিভারপুলের মধ্যে আসতে। লিভারপুল বা নিউ ক্যাসেল ফ্যানরা তাকে কিন্তু দোধ্বনি দিচ্ছে, তাকে মানে কি বলে বাংলার মির্জা জাফর হিসেবে বলা হচ্ছে তাকে, সে কতটুকু মন থেকে চাচ্ছে ক্লাবটা পরিবর্তন করতে। সে ট্রেনিং গ্রাউন্ডে আসতেছে না, সে প্লেইং টাইম দিচ্ছে না, প্রি সিজন ট্যুর করবে না বলতেছে, এই ধরনের একটা ব্যাপার স্যাপার। তাহলে দেখা যাক শেষ পর্যন্ত কোথায় জল কোথায় গিয়ে গড়ায়। এগুলা কিন্তু ক্লাব ট্রান্সফার মার্কেটে 2024-25 সিজনের পরে এগুলা অনেক ধোঁয়াশা তৈরি করতেছে ক্লাব ফুটবলের মধ্যে। আমরা লা লিগা ভিত্তিক টিম, আমরা বার্সেলোনা সাপোর্টার, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা এগুলো নিয়ে মাথা ঘামাই। আমাদের লিভারপুল বা ইউরোপিয়ান স্টেজের মধ্যে কোথায় কি হয়ে যাচ্ছে এগুলো কিন্তু নিউজ মিডিয়া ট্রান্সফার মার্কেটে দেখলে আমরা বুঝতে পারি। কিন্তু ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে একটা রদ বদল হয় খেলোয়াড়দের, এবং খেলোয়াড়দের একটা ব্যাপার স্যাপার হয়ে যায়। সে জায়গা থেকে লিভারপুল এই ট্রান্সফার মার্কেটের মধ্যে ব্রাইটলি তারা ট্রান্সফার মার্কেটের উইন্ডোজটাকে কাজে লাগাইছে, এবং আর্সেনালও এই জায়গার মধ্যে ভালোভাবেই তাদের উইন্ডোজের মধ্যে কাজে লাগাইছে, যে তারা তাদের খেলোয়াড়দের ব্যাপার স্যাপারগুলোকে নিয়ে কাজ করছে। দেখা যাক, টপ ফেভারিট 4টা দল ইতিমধ্যে, লিভারপুল, ম্যান সিটি, আর্সেনাল, চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেডও বেশ কয়েকটা প্লেয়ারকে সাইনিং করেছে। লা লিগা
ইংলিশ প্রিমিয়ার লিগ, বুন্দেসলিগা আলোচিত সমালোচিত থাকে সবসময় লা লিগা এবং আপনার ইংলিশ প্রিমিয়ার লিগ, কারণ দুই দলের মধ্যেই কোনো না কোনোভাবেই বড় নিউজ মিডিয়া হেডলাইন হয়ে যায়। যেমন দেখেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র এবং কিলিয়ান এমবাপ্পে, তো রিয়াল মাদ্রিদের এই জিনিসটাকে কত ব্রাইট, কত বড় করে আসলে হেডলাইন করা হয়েছে, এবং লিভারপুলের রদ বদলটা কত বড় করে হেডলাইন করা হয়েছে। ওভাবে করে কিন্তু বাকি লিগের খেলোয়াড়দের রদ বদলগুলো টাইমলাইনের মধ্যে আসে না। যেমন দেখেন প্যারিস সেন্ট জার্মান ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ জিতে গেল, এত কিছু হয়ে গেল, কিন্তু এগুলো তেমন একটা মিডিয়ার হাইপের মধ্যে নাই, এগুলো থাকেও না। তো লা লিগা এবং ইংলিশ প্রিমিয়ার লিগের দিকে বেশি চোখ থাকে, সেটা আমরা দেখছি। এবং আজকে বার্সেলোনার ম্যাচটা কেমন হতে যাচ্ছে এটাও একটা বড় ইন্টারেস্টিং বিষয়। সবকিছু মিলে গোলক ধাঁধার মধ্যে আছে আমরা, যতদিন না পর্যন্ত সিজন শুরু হচ্ছে, 24-25 শেষ হওয়ার পরে 25-26 সিজন শুরু হচ্ছে, ততদিন পর্যন্ত এগুলো দেখা ছাড়া, 15 তারিখের আগ পর্যন্ত এগুলো দেখা ছাড়া জাস্ট আর কোনো কিছুই বলার নাই। আমরা আসলে দেখেই যাচ্ছি প্রতি মুহূর্তে নাটকীয়তা।